ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে ইতিহাস গড়ল ইসলামী ছাত্র শিবির। সংগঠনটির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেল থেকে ভিপি পদে সাদিক কায়েম, জিএস পদে এসএম ফরহাদ ও এজিএস পদে মহিউদ্দিন খান জয় পেয়েছেন। ভিপি প্রার্থী সাদিক কায়েম মোট ভোট পেয়েছেন 14,042। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন 5,758 ভোট। জিএস পদে এসএম ফরহাদ ভোট পেয়েছেন 10,794। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত শেখ তানভীর বারী হামিদ পেয়েছেন 5,283 ভোট। আর ভিপি পদে আরও যারা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তাদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতিমা পেয়েছেন 3,389 ভোট। আরেক স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন 3,884 ভোট। অন্যদিকে জিএস পদে তৃতীয় হয়েছেন প্রতিরোধ পর্ষদের মেঘমুল্লার বসু, তিনি পেয়েছেন 4,949 ভোট। ভোর 6টা পর্যন্ত 18টি হলের ফল ঘোষণা করা হয়। এর আগে গতকাল মঙ্গলবার সকাল 8টা থেকে শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলে মোট 8টি কেন্দ্রে। পরে রাত 1:45 থেকে হলগুলোতে পৃথকভাবে ফল ঘোষণা শুরু হয়। এদিকে ডাকসু ভোটকে প্রত্যাখ্যান করেছে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত ভিপি পদপ্রার্থী। নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া স্ট্যাটাসে আবিদুল ইসলাম খান লিখেছেন, পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছেন তিনি। নিজেদের মতো করে সংখ্যা বসানোর কথা উল্লেখ করে তিনি সেখানে লিখেছেন, এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করেছেন তিনি। অন্যদিকে ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম তার ভেরিফাইড ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি মনে করে এটি তাদের রায়, তবে তাদের এ রায়কে সম্মান জানান তিনি। বলেন, বরাবরের মতো শিক্ষার্থীদের পাশে থাকবেন হামিম। রাত পেরোলেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু এবং হল সংসদ নির্বাচন। বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জাকসু নির্বাচন কমিশন জানিয়েছে, ওএমআর ব্যালট পদ্ধতিতে 21টি ভোট কেন্দ্রে বুথ থাকবে 224টি। এদিকে নির্বাচনে ভিপি পদে অমর্ত্য রায়ের প্রার্থিতা নিয়ে মধ্যরাতের পর উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়। শুরুতে বামপন্থী শিক্ষার্থী ও সম্প্রীতির ঐক্য প্যানেলের সদস্যরা নির্বাচন কমিশনের অস্থায়ী কার্যালয়ে উপাচার্য ও কমিশনারদের সাথে বাকযুদ্ধে লিপ্ত হয়। এ সময় তারা আদালতের রায়ের বিরুদ্ধে গিয়ে অমর্ত্যের প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার দাবি তোলে। পরে অন্যান্য প্যানেলের সদস্যরা সেখানে উপস্থিত হয়ে যারা জাকসু নির্বাচন বানচাল করতে চায় তাদের বিরুদ্ধে হুঁশিয়ার দেন। জায়গায় জায়গায় খানাখন্দ আর গর্তে মহাসড়ক রূপ নিয়েছে মৃত্যুপুরীতে। স্থানীয়রা বলছে, খুলনা 0 পয়েন্ট থেকে চুকনগর পর্যন্ত 27 কিলোমিটার সড়কটি মাত্র 3 বছর আগে সংস্কার করা হয়েছে। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিতে সড়কের বেহাল দশা। সড়ক সংস্কারে বারবার তাগাদা দিলেও নীরব প্রশাসন। খুলনা থেকে আজিজুল ইসলামের ক্যামেরায় মোহাম্মদ আবু তৈয়বের রিপোর্ট। খুলনা 0 পয়েন্ট থেকে চুকনগর সড়কটি খুলনা সাতক্ষীরা মহাসড়ক নামেই পরিচিত। মাত্র 3 বছর আগে 300 কোটি টাকা ব্যয়ে সংস্কার করা হয় এই সড়কটি, যা খুলনার ডুমুরিয়া, পাইকগাছা, কয়রা, তালা উপজেলা হয়ে সাতক্ষীরা যোগাযোগের অন্যতম পথ। কিন্তু সড়কের জায়গায় জায়গায় খানাখন্দ আর গর্তে বোঝার উপায় নেই এটি আদতে কোনো মহাসড়ক। শুধু খুলনা সাতক্ষীরা নয়, খুলনা সিটি কর্পোরেশন কেডিএ সড়কের একই চিত্র। স্থানীয়রা জানায়, সড়কের বেশিরভাগ অংশের পাথর, ইট, খোয়া সরে গিয়ে কাদামাটি আর খানাখন্দে ভরে গেছে। এতে জীবন ঝুঁকি নিয়ে প্রতিনিয়তই চলাচল করতে হচ্ছে এ পথের যাত্রীদের। অভিযোগ উঠেছে, সড়কের সংস্কারে বারবার প্রশাসনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি। গাড়ির পাতি সেটের ক্ষতি হয়, গাড়ির ব্রেক শুর ক্ষতি হয়, গাড়ির টায়ারের সমস্যা হয়, মানে গাড়ির চেসিস নষ্ট হয়ে যায়। এই রাস্তায় প্রতিদিন বাচ্চারা যে কলেজে যায় তাদের তো মনে করেন হাড় গোড় ভেঙে একাকার হয়ে যায়। হ্যাঁ, আর আমরা বাড়িতে বসে টেনশন করি যে আমার বাচ্চারা সুস্থ মানুষ কলেজে যাইতে পারলো কিনা, আসতে পারলো কিনা। রোডের পাশে দেখেন আপনারা ইট, বালু যত্রতত্র রেখে দিছে, যার জন্য পানিও যাচ্ছে না, পানি রাস্তার উপর থেকে যাচ্ছে। এদিকে সড়ক সংস্কারের প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলেই দায় সারছে কর্তৃপক্ষ। এটা তো আসলে বৃষ্টির পরবর্তীতে আমরা যেখানে রিপেয়ার করি তার পাশে
আবার যদি গর্ত হয়ে যায় তখন আমরা আবার রিপেয়ার করি। এটা কন্টিনিউয়াস প্রসেস এবং আমার রিপেয়ার ট্রাক কাজ করছে। এই রাস্তাটার মাটি খারাপ, এখানে যেটা মাটি খারাপ করার জন্য এটা রাখা যাচ্ছে না, যার জন্য আমরা রিজিড পেভমেন্টে এটা প্রস্তাব দিয়েছি। দ্রুত সড়ক সংস্কার করে খুলনা ও সাতক্ষীরার মানুষের দুর্ভোগ লাঘব করা হবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। এনটিভি নিউজ ডেস্ক। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভূমিধস বিজয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। ভিপি, জিএস, এজিএস সহ ডাকসুর 28 পদের 23টিতে শিবির সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বাকি 5টিতে জিতেছেন স্বতন্ত্র প্রার্থীরা। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও সবার জন্য নিরাপদ ক্যাম্পাস করার অঙ্গীকার করেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম। নূর হোসেনের রিপোর্ট। ভোট গ্রহণ শেষে কয়েক ঘন্টার অপেক্ষার পর ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট অডিটোরিয়ামে 38তম ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করেন চিফ রিটার্নিং কর্মকর্তা। মুহুর্মুহু করতালি আর স্লোগানের মাধ্যমে ফলাফল ঘোষণা উদযাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 18টি হলের প্রাপ্ত ভোটে ডাকসুর সহসভাপতি নির্বাচিত হন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী আবু সাদিক কায়েম। মোহাম্মদ আবু সাদিক কায়েম সহসভাপতি, প্রাপ্ত ভোট 14,000। জিএস, এজিএস সহ 28 পদের 23টিতে ভূমিধস বিজয় পায় ছাত্র শিবিরের প্রার্থীরা। এস এম ফরহাদ, প্রাপ্ত ভোট 10,794। বিজয়ী ভাষণে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম বলেন, এই বিজয়ের মধ্য দিয়ে জুলাইয়ের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে। সাদিক কায়েমকে আপনারা যেভাবে দেখেছেন, ডাকসুর ভিপি হওয়ার পরে তার কোনো পরিবর্তন হবে না ইনশাআল্লাহ। শিক্ষার্থীদের যে কোনো সমস্যা, ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, ক্যাম্পাসের বাইরে যে কোনো সমস্যায় তার পরিবার যেভাবে পাশে থাকে, আমরা ইনশাআল্লাহ কথা দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি শিক্ষার্থীর পাশে আমরা আমাদের সবটুকু দিয়ে পাশে থাকবো ইনশাআল্লাহ। মূলত এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের বিজয়। এটি ব্যক্তি ফরহাদ কিংবা ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ফরহাদের বিজয় হিসেবে দেখবার কোনো সুযোগ আমার কাছে আমি ব্যক্তিগতভাবে মনে করি না, বরং এটি আমার কাছে মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করা এবং সকল শিক্ষার্থীদের যে বিশাল আমানত আমাদের উপর অর্পিত হয়েছে সে আমানতের একটি ঘোষণা এটি। শিক্ষার্থীদের পরামর্শে সবার জন্য নিরাপদ ক্যাম্পাস গড়তে কাজ করার অঙ্গীকারও করেন নবনির্বাচিত ভিপি। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে খসড়া প্রার্থী তালিকা প্রকাশ আজ। বৃহস্পতিবার খসড়া প্রার্থী তালিকার আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করবে রাকসু নির্বাচন কমিশন। রাকসুর 23টি পদের বিপরীতে 260 জন, সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের 5টি পদে 62 জন এবং 17টি হল সংসদ নির্বাচনের 15 পদে 603 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রাকসু নির্বাচনে ভিপি পদে 20 জন, জিএস পদে 15 জন ও এজিএস পদে 16 জন রয়েছেন। আগামী 14 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ। 25 সেপ্টেম্বর রাকসু নির্বাচনের ভোট গ্রহণ হবে। একদল ভিত্তিক রাষ্ট্র, একনায়কতন্ত্র, স্বৈরতন্ত্র ও দলীয় স্বৈরতন্ত্র না চাইলে গণতন্ত্রের ধারাবাহিকতা ও গণতান্ত্রিক সংস্কৃতি বজায় রাখতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আজ রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। দেশের সামাজিক ও রাষ্ট্রীয় ক্ষেত্রে যে পরিবর্তন হয়েছে সেগুলো ছাত্র আন্দোলন বা ছাত্র সংসদের মাধ্যমেই হয়েছে উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ ছাত্র রাজনীতির গুরুত্বের কথা তুলে ধরেন। তবে বিএনপি এমন ছাত্র রাজনীতি চায় না যেখানে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয় বলেও জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দনও জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। সহনশীলতা, সহমর্মিতার মধ্য দিয়ে আমরা পরস্পর রাজনৈতিক দলসমূহের মধ্যে আমরা প্রতিযোগিতা করব, রাজনীতির চর্চা করব। যদি আমরা ফ্যাসিবাদের পুনরুত্থান না চাই, ব্যক্তি স্বৈরতান্ত্রিক পদ্ধতি অথবা দলীয় স্বৈরতান্ত্রিক পদ্ধতির উত্থান না চাই, সংসদীয় একনায়কতন্ত্র না চাই এবং
একদলীয় রাষ্ট্র ব্যবস্থা কামনা না করি, তাহলে আমাদেরকে নতুন গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির ধারাবাহিকতা বজায় রাখতে হবে। জুলাই আগস্ট হত্যায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে আগামী সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দিবেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এবং এনসিপির আহ্বায়ক ও জুলাই যোদ্ধা নাহিদ ইসলাম। গণমাধ্যমকে আজ এই তথ্য জানান প্রসিকিউটর গাজী MH তামিম। গুরুত্বপূর্ণ এই 2 সাক্ষীর আজ সাক্ষ্য দেওয়ার কথা থাকলেও ব্যক্তিগত সীমাবদ্ধতায় তারা হাজির হতে পারেননি, তাই রাষ্ট্রপক্ষের সময় আবেদন মঞ্জুর করে পরবর্তী দিন ধার্য করে ট্রাইব্যুনাল। প্রসিকিউটর তামিম আরও জানান, চলতি মাসের মধ্যেই এ মামলার সাক্ষ্য গ্রহণ শেষ করার প্রস্তুতি রাষ্ট্রপক্ষের রয়েছে। বিশেষ করে যিনি এই আন্দোলনের একদম প্রথম সারির নেতা ছিলেন, যার নেতৃত্বে প্রত্যেকটি কর্মসূচি ঘোষিত হয়েছিল, কেন উনি এই ধরনের পদক্ষেপ নিয়েছিলেন, কি কি সমস্যার সম্মুখীন উনি হয়েছেন, কি কি পদক্ষেপ উনি নিতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছে, এগুলোর বর্ণনা দিবেন এবং এটাই এই মামলার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী, যেটাকে আমরা বলি স্টার উইটনেস হিসাবে বিবেচিত হবে। প্রসিকিউশন এই মাসের মধ্যেই সাক্ষী সমাপ্ত করার জন্য প্রস্তুত আছে। মজুরি বৃদ্ধি, অবসরপ্রাপ্ত শ্রমিকদের আমৃত্যু সম্মানী ভাতা প্রদান সহ 8 দফা দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম বন্দরের বার্থ ও টার্মিনাল অপারেটর্স মার্চেন্ট শ্রমিক ঐক্য পরিষদ। দুপুরে বন্দর ভবনের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় চট্টগ্রাম বন্দরের বার্থ ও টার্মিনাল অপারেটর্স মার্চেন্ট শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক আবুল কালাম ও সদস্য সচিব আরিফুল ইসলাম বক্তব্য রাখেন। এ সময় তারা শ্রমিকদের পরিচয়পত্র থেকে মালিকের নাম প্রত্যাহারের দাবি জানান। বলেন, শ্রমিকদের বুকিং ও মজুরি বন্দর কর্তৃপক্ষের মাধ্যমে পরিশোধ করতে হবে। ডাকসু নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে মিলে আরেকটি রাজনৈতিক দল খেলেছে, এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, এ ব্যাপারে সবাইকে সতর্ক হতে হবে। জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুপুরে বরিশালে মহিলা দলের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সেলিমা বলেন, আগামী জাতীয় নির্বাচন নিয়েও ষড়যন্ত্র চলছে। নির্বাচনে জয়ী হতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান তিনি। পরে মহিলা দলের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। অন্যদিকে র্যালি, আলোচনা সভা সহ নানা আয়োজনে ময়মনসিংহে পালিত হয়েছে মহিলা দলের 47তম প্রতিষ্ঠা বার্ষিক। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, গভীর ষড়যন্ত্র প্রতিফলিত হয়েছে ডাকসু নির্বাচনের মাধ্যমে। দীর্ঘ 33 বছর পর আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু এবং হল সংসদ নির্বাচন। ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। তার আগেই ভিপি পদে অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিল নিয়ে মঙ্গলবার মধ্যরাতের পর উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। উপাচার্য ও কমিশনারদের সাথে বাকযুদ্ধে লিপ্ত হন বামপন্থী শিক্ষার্থী ও সম্প্রীতির ঐক্য প্যানেলের সদস্যরা। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। মঙ্গলবার রাতেই শেষ হয়েছে প্রচারণা। নির্বাচন আয়োজনের প্রস্তুতির মাঝেই রাত 3টায় হঠাৎ ঘোলাটে হয়ে ওঠে পরিস্থিতি। অমর্ত্য রায়জনের প্রার্থিতা বাতিল নিয়ে নির্বাচন কমিশনের কার্যালয় ঘেরাও করে ভোর পর্যন্ত চলে হট্টগোল। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি আগের মতো বা আইওয়াশমূলক কোনো একটা যদি জাকসু পাতানোর নির্বাচন করতে চায়, আমি আসলে এই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হুঁশিয়ার করে দিতে চাই, আগামীকাল যেন সুষ্ঠু, অবাধ একটি নিরপেক্ষ নির্বাচন হয়। ওএমআর পদ্ধতিতে হবে ভোট গ্রহণ। কেন্দ্রের নিরাপত্তায় থাকবে আনসার বাহিনী, বাইরে থাকবে 1200 পুলিশ সদস্য। 21টি ভোট কেন্দ্রে থাকবে 224টি বুথ। কেন্দ্রের নিরাপত্তা পর্যবেক্ষণে থাকছে 80টি সিসিটিভি ক্যামেরা। 21 জন রিটার্নিং কর্মকর্তা, 67 জন পোলিং কর্মকর্তা ও 67 জন সহকারী পোলিং কর্মকর্তা নির্বাচনে নিয়োজিত থাকবেন। ভোট গ্রহণ করা হবে বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। 2 জন প্রার্থী কমে 11,997 জন ভোটারের বিপরীতে জাকসুর 25টি পদে লড়ছেন 177 জন। যে ভোট গ্রহণ হবে সেটাকে সুন্দরভাবে আমরা এই কক্ষে বসে 21টি হলে কি অ্যাক্টিভিটিস হচ্ছে বিভিন্ন মনিটরে প্রত্যেকটি হলের আমরা দেখার আশা রাখছি, ব্যবস্থা করা হচ্ছে। ভিপি পদে একজনের প্রার্থিতা বাতিল ছাড়াও ছাত্রদলের প্যানেলে জায়গা না পেয়ে জিএস পদের বিদ্রোহী প্রার্থী সৈয়দা অনন্যা ফারিয়া শেষ মুহূর্তে সরে দাঁড়িয়েছেন নির্বাচন থেকে। নির্বাচনে পূর্ণাঙ্গ ও আংশিক নিয়ে 7টি প্যানেল অংশ নিলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে 5টি প্যানেলের মধ্যে। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নির্বাচন পরিচালনা কমিটি। চাকসু ভবনে নির্বাচন কমিটির কার্যালয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মনির উদ্দিন। এ সময় তিনি নির্বাচনের আচরণবিধি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন। পরে ছাত্র ও হল সংসদ নির্বাচন 2025-এর জন্য প্রণীত খসড়া নির্বাচনী আচরণবিধি প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার। আগামী জাতীয় সংসদ নির্বাচনের ভোট কেন্দ্রের খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন ইসি। এতে কেন্দ্রের সংখ্যা দাঁড়ালো 42,618টি। দুপুরে নির্বাচন কমিশন ভবনে সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, বর্তমানে ভোটার সংখ্যা 12,61,61,201 জন। গড়ে 3,000 ভোটারের জন্য একটি কেন্দ্র ধরে এই কেন্দ্র নির্ধারণ করা হয়েছে, যা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের থেকে 468টি বেশি। এর মধ্যে পুরুষদের 600 জন ধরে 1,14,939টি ভোটকক্ষ আর নারীদের 500 জন ধরে 1,29,160টি কক্ষের সংখ্যা নির্ধারণ করা হয়েছে, যার ফলে মোট ভোট কক্ষ দাঁড়াচ্ছে 2,44,046টি। প্রকাশিত এই তালিকার উপর দাবি আপত্তি 25 সেপ্টেম্বর পর্যন্ত নেওয়া হবে, যার নিষ্পত্তি হবে 12 অক্টোবর, যার চূড়ান্ত ভোট কেন্দ্র প্রকাশ করা হবে 20 অক্টোবর। দ্বাদশ সংসদ নির্বাচনে আর এবার সেটার সংখ্যা বেড়েছে 42,150-এর জায়গায় এটা দাঁড়িয়েছে 42,618। দাবি আপত্তির জন্য 25 সেপ্টেম্বর পর্যন্ত, দাবি আপত্তি নিষ্পত্তি আমরা করব ইনশাআল্লাহ 12 অক্টোবর এবং চূড়ান্তটা আমরা করব 20 অক্টোবর। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদক সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক জুয়েল মজুমদারের নেতৃত্বে একটি দল দুপুর থেকে হাসপাতালে অভিযান শুরু করে। দুদক কর্মকর্তা জানান, হাসপাতালের সেবা নিয়ে বিভিন্ন অভিযোগের ভিত্তিতেই অভিযান চালানো হচ্ছে। এছাড়া 262 জন কর্মচারীর বেতন 3 মাস ধরে আটকে রাখার সত্যতা পেয়েছে দুদক। এ বিষয়ে অধিকতর তদন্তে কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিবেদন জমা দেওয়া হবে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং বৃষ্টিপাতের কারণে হ্রদের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় কাপ্তাই বাঁধের 16টি গেট চতুর্থ দফায় 3 ফুট পর্যন্ত খুলে দেওয়া হয়েছে। কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান জানান, সকাল 9টা থেকে বাঁধের 16টি গেট 3 ফুট উচ্চতায় খোলা রাখা হয়। বর্তমানে প্রতি সেকেন্ডে প্রায় 58,000 কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে। এদিকে 16টি জলকপাট দিয়ে 3 ফুট করে পানি ছাড়ায় কর্ণফুলী নদীতে প্রবল স্রোতের কারণে চন্দ্রঘোনা রাইখালী নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফলে নদীর দুই পাশে যাত্রী সাধারণ চরম দুর্ভোগে পড়েছে। ডাকসু নির্বাচনে ছাত্রদল প্রার্থীদের শুভকামনা জানিয়ে ফেসবুকে পোস্ট দেয়ায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজাফফর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম রকিবুর রেজা জানান, মুজাফফর হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে যুক্ত করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে ছাত্রদলের প্রার্থীদের শুভকামনা জানিয়ে ফেসবুকে পোস্ট দেন তিনি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন, ডাকসুর নির্বাচনে আগে যারা হারত তারা শুধু অভিযোগ করত। এবার যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন সব প্যানেলই ভোট কারচুপির অভিযোগ করেছেন। দুপুরে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলায় নদী ভাঙন রোধে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। রিপন বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে দিঘির পাড় বাজার রক্ষায় পদ্মার পাড় ঘেঁষে মেরিন ড্রাইভ নির্মাণের জোর প্রস্তাব করা হবে। শিশু, কিশোর, কিশোরী ও তরুণদের স্বাস্থ্য রক্ষায় কৃমির ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং পরিবারের সকল সদস্যকে কৃমির চিকিৎসায় উদ্বুদ্ধ করতে কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন হয়েছে বাগেরহাটে। সকালে জেলার ফকিরহাট উপজেলার লকপুর বাজারের সোশ্যাল মার্কেটিং কোম্পানি এসএমসি আয়োজিত 2 দিনব্যাপী এই কর্মসূচির উদ্বোধন হয়। এতে উপস্থিত ছিলেন এসএমসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ফারুক আহমেদ, পরিচালক সিদ্দিকুর রহমান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ও সিও তসলিম উদ্দিন খান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। শেরপুরে দশানী নদীতে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। গতকাল জেলা সদরের কামারাচর ইউনিয়নের 7 নং চর যুব সমাজ এই বাইচের আয়োজন করে। আর এই নৌকাবাইচ আয়োজনকে কেন্দ্র করে নদীর তীরে হাজারো মানুষের ঢল। এই নৌকাবাইচ প্রতিযোগিতায় শেরপুর জেলা শুধু নয়, নৌকাবাইচে যোগ দিয়েছেন জামালপুর এবং ময়মনসিংহ জেলার প্রতিযোগীরা।
ডাকসু নির্বাচনে বিজয়ীরা আবাসন সংকট সমাধানের পাশাপাশি রাজনৈতিক লেজুবৃত্তি এবং গেস্ট রুম নির্যাতন বন্ধে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, গবেষণা ফান্ড বৃদ্ধি, শিক্ষার্থী বান্ধব নানা কার্যক্রমে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। এদিকে এরই মধ্যে ডাকসুর নবনির্বাচিত নেতৃত্বের জন্য অফিস কক্ষ প্রস্তুত করেছে কর্তৃপক্ষ। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ৩৮তম নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভূমিধস জয়। আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা মাল্টিকালচারাল ইনস্টিটিউট হিসেবে আমরা বিনির্মাণ করব এবং আমাদের প্রতিজ্ঞা, আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটি পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসাবে আমরা পরিণত করব। শিক্ষার্থীদের প্রত্যাশা, নানা সমস্যা আর সংকট নিয়ে সোচ্চার হবেন নতুন নেতৃত্ব। আবাসন সংকট নিরসনের পাশাপাশি তারা ক্যাম্পাসে চান সহাবস্থান ও সুস্থ ধারার রাজনীতি। দলভিত্তিক যে সমস্যাগুলো ছিল, যেগুলো আগে যে ধরনের রাজনীতি চর্চা হয়েছে, তো সেইগুলা বিশেষ করে যেন রিপিট না হয়, এটা আমাদের খুব প্রত্যাশা থাকবে। লাইব্রেরিতে সিট সংকট, আমাদের পরিবহনের পরিবহন সংকট, আমাদের আবাসিক সংকট আছে। এই যে আমাদের যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো প্রশাসনে তুলে ধরার জন্য আমাদের প্রতিনিধি প্রয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতেও ছাত্র শিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট বেশিরভাগ পদে বিজয়ী হয়েছে। ফেসবুকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আবু বাকের মজুমদার এবং ছাত্রদলের জিএস প্রার্থী শেখ তানবীর বারী হামিন অভিনন্দন জানিয়েছে নির্বাচিত সংসদকে। জেনজিকে বোঝা মুশকিল, শিবির ছিল সেটা আবার গুপ্তভাবে ছাত্রদের মধ্যে ঢুকে, ওইখানে থেকে কি তারা ছাত্রদের মন জয় করতে পেরেছে, এ বহুত বড় প্রশ্নটা ভিতরে না থাকলে তো বলা যাবে না। শিক্ষার্থীদের চাওয়া প্রথাগত রাজনীতি বন্ধ করে শিক্ষার্থী বান্ধব কর্মকাণ্ড পরিচালনায় ভূমিকা রাখবে নতুন নেতৃত্ব। আমরা চাই না যে দলীয় রাজনীতি যদি ক্যাম্পাসে থাকেও আমাদের হল পর্যায়ে চলে যাক। আমরা চাই না যে আবার গণরুম ফিরে আসুক। সহাবস্থান বজায় রাখা এবং ছাত্রদের সাথে একটি ভালো একটা সম্পর্ক বজায় রাখা, এটাই বর্তমানে আমার কাছে মনে হয় যে ছাত্রদের কাছে আমার চাওয়া হবে। ইতিহাস ঐতিহ্যের ধারক ডাকসুর ভিপি, জিএস, এজিএস সহ অফিস কক্ষগুলো ধোঁয়া মোছা শেষে এখন নতুন নেতৃত্বকে বরণ করে নিতে প্রস্তুত। মুক্তিযুদ্ধ, জুলাই গণ অভ্যুত্থানের দিনগুলোর ফ্রেমবন্দি ছবি আর শিক্ষার্থীদের প্রত্যাশার ঊর্ধ্বমুখী পারদ জানান দিচ্ছে এবার অনেক চ্যালেঞ্জ ডাকসু নেতৃবৃন্দর কাঁধে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচনে 2008 সালের মতো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। অন্যদিকে আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ ডাকসুতে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, দীর্ঘদিন নির্বাচন না হবার কারণে অনেক ভুল ত্রুটি ছিল ডাকসু নির্বাচনে। চট্টগ্রাম ও ঢাকায় পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত আলোচনায় সালাউদ্দিন আহমেদ ছাত্র রাজনীতির গুরুত্ব তুলে ধরে বলেন, বিএনপি এমন ছাত্র রাজনীতি চায় না যেখানে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়। এ সময় ব্যক্তিগতভাবে তিনি ডাকসু বিজয়ীদের অভিনন্দন জানান। যারা স্বনামে ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চায়নি, তার একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে। যারা আজকে জয়ী হয়েছে তাদের দেখলাম প্যানেলটা ছিল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। সেই ব্যানারে যারা জয়ী হয়েছে আমি আবারও ব্যক্তিগতভাবে তাদেরকে অভিনন্দন জানাই। আমাদের এই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের সংগ্রাম চালু রাখতে হবে। নতুন রাজনৈতিক সংস্কৃতির ধারা প্রচলন করতে হবে। এদিকে চট্টগ্রাম নগরীর দ্য কিং অব চিটং মিলনায়তনে বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমানের স্মরণ সভায় মির্জা আব্বাস বলেন, দেশের স্বাধীনতা ও মানুষের জানমাল বিএনপির কাছে নিরাপদ। এ সময় ডাকসু নির্বাচনের সমালোচনা করেন তিনি। কালকে ডাকসু ইলেকশন কিন্তু দুটা কাজ হয়েছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং 2008 সালের মতো, আবার ছাত্রলীগের ভোট। দেখেন এরা কত বড় মুনাফিকের দল। আওয়ামী লীগের সঙ্গে তাদের প্রেম কিন্তু ছুটে না, এখনো আওয়ামী লীগের সঙ্গে তাদের সম্পর্ক আছে। এই নির্বাচনেও ভারতে বসে বসে তারা ইনস্ট্রাকশন দিয়েছে জামাতকে ভোট দিতে হবে, অর্থাৎ বিএনপিকে ধ্বংস করলে পরে আর কোনো সমস্যা থাকে না জামাত ইসলামের। বিএনপিতে কোনো চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাসীর জায়গা হবে না বলেও হুঁশিয়ার করেন বিএনপি নেতারা।
33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু এবং হল সংসদ নির্বাচনকাল ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ডোপ টেস্টের ফলাফল প্রকাশ না করা এবং নির্বাচনে মাত্র 4 দিন আগে অমর্ত্য রায়ের ভিপি প্রার্থিতা বাতিল সহ প্রশাসনের বিরুদ্ধে নানা অভিযোগ প্রার্থীদের। তবে শান্তিপূর্ণ ভোট উৎসবের আশা জাবি প্রক্টরের। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। প্রায় 3 দশকেরও বেশি সময় পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু এবং হল সংসদ নির্বাচন। মঙ্গলবার রাতেই প্রার্থীদের প্রচারণা শেষ হওয়ায় ভোটের আগের দিন অনেকটাই চাঞ্চল্যহীন ক্যাম্পাস। জাকসু ভবন সংস্কারের পাশাপাশি ভোটের সরঞ্জামাদি জড়ো করা হয়েছে নির্বাচন কমিশন অফিসে। জাকসুর 25টি পদে লড়ছেন 177 জন প্রার্থী, 21টি হল সংসদে 315টি পদে লড়ছেন 447 জন প্রার্থী। মোট নিবন্ধিত ভোটার রয়েছে 11,897 জন। তবে হল সংসদের 65টি পদে নেই কোনো প্রার্থী, আর 124টি পদে প্রার্থীরা জয়লাভ করবেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। মাদকমুক্ত ক্যাম্পাস তৈরিতে প্রার্থীদের ডোপ টেস্ট নেওয়ার কথা থাকলেও এখনও বাকি বেশ কিছু প্রার্থীর পরীক্ষা। কিন্তু ইতোমধ্যেই প্রার্থীদের নামে ব্যালট পেপার ছাপানোর অভিযোগ করেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। অন্যদিকে দৃষ্টি প্রতিবন্ধীদের ভোট দেওয়ার জন্য যথাযথ ব্যবস্থা না রাখার অভিযোগ বিশেষভাবে সক্ষম ভোটারদের। আমরা চাচ্ছি যে আমাদের কোনো বিশ্বস্ত বন্ধুকে নিয়ে যাব না, বরং নির্বাচন কমিশন থেকে আমাদের প্রতিনিধি সিলেক্ট করে দেওয়া হবে। এখন পর্যন্ত অনেকেই আমরা খবর পেয়েছি যে ডোপ টেস্টে অংশগ্রহণ করেননি। এটা হলো প্রথম কনসার্ন। দ্বিতীয় কনসার্ন হচ্ছে আসলে এখন পর্যন্ত ডোপ টেস্টের রেজাল্ট দেওয়া হয়নি, কিন্তু ডোপ টেস্টে যাদের নাম বাদ পড়বে কিন্তু তাদের নাম অলরেডি ব্যালট পেপারে চলে আসছে। অহরহ আচরণবিধি ভঙ্গ হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে টাকা ঢুকছে, মদ খাওয়ানো হচ্ছে, নেশা মাদক দ্রব্য ঢুকছে, বিরিয়ানি খাওয়ানো হচ্ছে বিশ্ববিদ্যালয়ের চোখের সামনে, কিন্তু বিশ্ববিদ্যালয় কোনো ধরনের কোনো ব্যবস্থা নিচ্ছে না। শুধু মেয়েরাই না, ছেলেদের কিন্তু অংশগ্রহণটাও কিন্তু তুলনামূলক একটু কম হল সংসদ নির্বাচনে যদি বলি। বিভিন্ন বিষয়ে অভিযোগ থাকলেও একটি সুষ্ঠু ও অনুকরণীয় নির্বাচন আয়োজিত হবে এমন প্রত্যাশা প্রার্থীদের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 11,500 শিক্ষার্থী আগামীকাল রায় দিবে কে হচ্ছে তাদের নেক্সট প্রতিনিধি, কারা তাদের হয়ে কথাগুলো বলবে। এখন অবধি নির্বাচনী মাঠ সকল দিক মিলে আসলে ঠিকঠাক আছে, তো আমরা চাই যাতে আগামীকাল পর্যন্ত এরকম থাকুক এবং নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। নির্বাচনকে ঘিরে যথাযথ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান জাবি প্রক্টর। টোটাল সর্বমোট 67 জন পুলিং অফিসার আছেন এবং একই সাথে পুলিং অফিসারগণকে সহায়তা করার জন্য 67 জন অফিসার যারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে বা হলে কর্মরত আছেন তারা আছেন। একই সাথে প্রতি হলে একজন রিটার্নিং অফিসার যিনি ওই সংশ্লিষ্ট হলের ওয়ার্ডেন, ওই স্যারের তত্ত্বাবধানে ভোট কেন্দ্রটি পরিচালিত হবে। বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত 21টি হলের 224টি বুথে জাকসু নির্বাচনের ভোট গ্রহণ হবে। জাকসু নির্বাচনের মধ্য দিয়ে ভাঙতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 33 বছরের অচলাবস্থা। নানান অভিযোগ থাকা সত্ত্বেও ভোটার এবং প্রার্থীদের প্রত্যাশা অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যোগ্য প্রতিনিধিরাই উঠে আসবে নেতৃত্বে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা। মতিঝিলে সেনা কল্যাণ ভবনে পূবালী ব্যাংকে থাকা শেখ হাসিনা লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল। সংস্থাটি সূত্রে জানা গেছে লকারটিতে থাকা 2টি ব্যাংক হিসাবে 56 লাখ টাকা পাওয়া গেছে। এনবিআর চেয়ারম্যান জানান, লকারে অভিযোগ করার মতো কিছু পাওয়া গেলে হাসিনা বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। সেলিম মালিকের রিপোর্ট। সেনা কল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখার 128 নম্বর লকারটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। গোপন খবরের ভিত্তিতে বুধবার সকালে পূবালী ব্যাংকের ওই শাখায় অভিযান চালায় এনবিআর গোয়েন্দা শাখা সিআইসি। সংস্থাটির সূত্র বলছে, লকারে শেখ হাসিনার 2টি ব্যাংক হিসাব পাওয়া গেছে। একটি হিসাবে 12 লাখ টাকার এফডিআর আছে, আরেকটি হিসাবে 44 লাখ টাকা পাওয়া গেছে। ওই 2 হিসাবে মোট 56 লাখ টাকার সন্ধান পেয়েছে কর গোয়েন্দারা। এসব হিসাব জব্দ করার পাশাপাশি টাকা উত্তোলন নিষিদ্ধ করেছে সংস্থাটি। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র জানান, কোনো সংস্থার নিজস্ব আইন বলে লকার খুলতে পারে। জব্দ যেটা হচ্ছে, যদি যিনি যার নামে যে লকারটা করা হচ্ছে উনি যদি অনুপস্থিত থাকেন, অর্থাৎ উনি দেশে বা দেশের বাইরে থাকেন, সেই অবস্থায় এটা ভাঙার কোনো সুযোগ নেই।
এটা ব্যাংক কোম্পানি ওই ম্যাজিস্ট্রেট এনে এই প্রক্রিয়া আনতে পারবে না। যেটা করতে হয়, যেই কর্তৃপক্ষ এটাকে ভাঙতে চাচ্ছেন বা খুলতে চাচ্ছেন এই লকারটা, তাহলে তাদের আইনে এই ধরনের কোনো ব্যবস্থা যদি থাকে তাহলে তারা এটা করতে পারেন। এদিকে আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ে আয়োজিত ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা সভা শেষে সংস্থাটির চেয়ারম্যান জানান, লকারে আইন বিরুদ্ধ কিছু পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। শুনেন, গোয়েন্দাদের কাজ তো গোয়েন্দারাই করে, এটা তো গোয়েন্দাগিরির মতোই, এটা তো আর ওপেন হয় না। এমন ব্যাপারটা এমন যে ইভেন আমার নলেজও থাকে না, গোয়েন্দাদের কাজই এমন। না, এটা পাওয়া যাবে না, তো এটা তো পাওয়া যাবে না, কারণ আপনি তো এটা আয়কর আইন অনুযায়ী, আমাদের যে প্রচলিত আইন আছে আইন অনুযায়ী হবে। আমার ধারণা নেই, এটা গোয়েন্দারা ভালো বলতে হবে। তবে লকারে জব্দ হওয়া নথির বিষয়ে বিস্তারিত জানাতে অপারগতা জানান এনবিআর চেয়ারম্যান। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। ঋণের নামে ব্যাংক থেকে 150 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম সহ 26 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রাজধানী সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক। ঠিকাদারি কাজে ঘুষ লেনদেনের ভিডিও প্রকাশের পর বিআরডব্লিউটিতেও অভিযান পরিচালনা করেছে দুদক। নাজিবুর রহমানের রিপোর্ট। বিআইডব্লিউটি এর কার্যালয়ে ঠিকাদারি কাজ পেতে ঘুষ লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। বুধবার এক ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক আরও জানান, স্বাস্থ্য খাতের আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুর বিরুদ্ধে প্রায় 76 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করছে সংস্থাটি। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ মোতাজ্জেরুল ইসলাম মিঠু, যাকে আপনারা স্বাস্থ্যের মিঠু বলে জানেন, জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 75 কোটি 80 লক্ষ টাকারও বেশি মূল্যের স্থাবর অস্থাবর সম্পদ অর্জন এবং বুক দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1) ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন ব্যাংক থেকে 150 কোটি টাকা ঋণ নিয়ে তা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, শিকদার গ্রুপের রণহক শিকদার সহ 26 জনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুদক। শিকদার পরিবারের সংশ্লিষ্টদের ব্যাংক হিসেবে পাঠানোর মধ্য দিয়ে উক্ত অর্থ আত্মসাৎ সহ জ্ঞাত সারে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। পূবালী ব্যাংকে শেখ হাসিনার যে লকার রয়েছে তা নিয়ে যে কোনো সংস্থা চাইলে অনুসন্ধান করতে পারবে বলে মন্তব্য করেছেন দুদকের মহাপরিচালক। এটা সংশ্লিষ্ট ব্যাংকের হেফাজতেই আছে। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর কারওয়ান বাজার সংলগ্ন পান্থকুঞ্জ পার্ক ও হাতিঝিলের মধ্য দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বুধবার বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া জানান, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের এফডিসি থেকে পলাশী পর্যন্ত নির্মাণ কাজ কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে এই প্রকল্প অন্য কোনো উপযুক্ত জায়গায় কেন সরানো হবে না তাও জানাতে বলা হয়েছে। আর রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পান্থকুঞ্জ পার্ক এবং হাতিঝিলে জনসাধারণের চলাচলে হস্তক্ষেপ না করতে বিবাদীদের প্রতি নির্দেশ দিয়েছে আদালত। নির্মাণ কাজে নিষেধাজ্ঞা চেয়ে গতকাল মঙ্গলবার হাইকোর্টে রিট করেন পরিবেশ কর্মী আমিরুল রাজীব, অধ্যাপক আনু মোহাম্মদ ও অধ্যাপক গীতিয়ারা নাসরিন সহ 9 জন। ব্যারিস্টার জ্যোতির্ময় জানান, এই প্রকল্পের জন্য হাতিঝিল ভরাট করে পিলার বসে জলাধারের পরিবেশ ও প্রাণ বৈচিত্র্য নষ্ট করা হয়েছে। এছাড়া পান্থকুঞ্জ পার্কের গাছ কাটায় পরিবেশগতভাবে সংকটাপন্ন ও জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে প্রকল্পটি। বাংলাদেশে ক্রিকেট কোচিংয়ে গতানুগতিক ধারা পরিবর্তন করতে অস্ট্রেলিয়ান 2 কোচের অধীনে 3 দিনের কর্মশালা শুরু করেছে বিসিবি, যেখানে স্থানীয় কোচদের পাশাপাশি অংশ নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদদের মতো জাতীয় দলের সাবেক তারকারাও। এছাড়াও এশিয়া কাপে ভালো করতে রানিং ও ফিল্ডিংয়ে ভালো করার বিকল্প দেখছেন না বিসিবি সভাপতি। নিলয় মজুমদারের রিপোর্ট। যুগের সঙ্গে ক্রিকেটের কোচিংয়ে পরিবর্তন আসলেও বাংলাদেশে ক্রিকেট চলছে সেই পুরনো ধারাতেই। সেই গতিপথ পরিবর্তন করতে বিসিবি নিয়েছে কোচদের শেখানোর উদ্যোগ। অস্ট্রেলিয়ান 2 কোচ অ্যাশলে রস ও ইয়ান র্যানশোর অধীনে স্থানীয় কোচদের দক্ষতা ও আধুনিক ব্যাটিং কোচিংয়ের কৌশল রপ্ত করতে 3 দিনের কর্মশালায় যুক্ত হয়েছেন সদ্য আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার মাহমুদুল্লাহ রিয়াদের মতো সাবেক ও বর্তমান ক্রিকেটার ও কোচরা। এই প্রোগ্রামটা করছে এই জন্য যে একটা কোচিং কোর্স যখন হয় লেভেল 1, লেভেল 2, লেভেল 3, তখন আমরা সব কিছু শেখাই।
যেমন ডাক্তাররা যখন MBBS পাস করে, তারপরে স্পেশালাইজেশন, যখন ধরেন আমাদের এখানে এমার্জিং টিম আছে, আন্ডার-19 টিম আছে, এজ গ্রুপ টিমগুলো আছে, ন্যাশনাল টিম আছে, সেখানে আমাদের কিন্তু স্পেশালিস্ট ব্যাটিং কোচ, বোলিং কোচ, ফিল্ডিং কোচ ওগুলো তৈরি করতে হবে। তো এইটাই আমাদের প্রথম স্টেপ, যেখানে আমরা মনে করেছি যে আমাদের দেশীয় স্পেশালিস্ট কোচ শুরু করতে হবে, এবং স্টেপ নাম্বার 1 এটা আমরা ব্যাটিং কোচ দিয়ে শুরু করছি, এবং যে দুজন লোক নিয়ে এসেছি আমার চোখে তারা বিশ্বসেরা। সাবেক বর্তমান ক্রিকেটার ও কোচরা কর্মশালায় ব্যস্ত সময় কাটালো। বাংলাদেশ জাতীয় দল এশিয়া কাপ খেলতে অবস্থান করছে আবুধাবিতে। টুর্নামেন্টে ভালো করতে রানিং ও ফিল্ডিংয়ে ভালো করতে হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। এখানে ডিফারেন্সটা গড়ে দেবে একটা, সেটা হচ্ছে রানিং বিটুইন দ্য উইকেটস অ্যান্ড ফিল্ডিং। এই ফরম্যাটের খেলায় কিন্তু একই রকম ব্যাটিং, একই রকম বোলিং সকলেই করে, কিন্তু রানিং বিটুইন দ্য উইকেটে যদি এক্সট্রা 15টা রান করতে পারি আমরা, বা ব্যাটিংয়ে যদি, ফিল্ডিংয়ে যদি আমরা আরও 10টা রান সেভ করে দিতে পারি, এই 25টা রান হবে ডিসাইডিং ফ্যাক্টর। আরও 2 দিন চলবে এই কর্মশালা। 15 সেপ্টেম্বর থেকে শুরু হবে লেভেল 3 কোচিং কোর্স। নীলা মজুমদার, NTV নিউজ, ঢাকা। ত্রিভুবন বিমানবন্দর চালু হওয়ায় কিছুটা স্বস্তিতে কাঠমান্ডুতে অবস্থানরত বাংলাদেশ ফুটবল দল। দ্রুত দেশে ফিরতে চান খেলোয়াড়রা। গতকাল কাঠমান্ডুতে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ হওয়ায় ঢাকায় ফেরা অনিশ্চিত হয়ে পড়ে বাংলাদেশ ফুটবল দলের। আজ সারাদিনে দেশে ফেরা নিয়ে শঙ্কায় কাটিয়েছে ফুটবলাররা। হোটেলবন্দি অবস্থায় জিমে সময় কাটিয়েছে জামাল ভুঁইয়ার দল। কাঠমান্ডুর পরিবেশ শান্ত থাকায় ফুটবলারদের মধ্যে তেমন উৎকণ্ঠা নেই। সন্ধ্যায় ত্রিভুবন বিমানবন্দর পুনরায় চালু হওয়ায় স্বস্তি ফিরেছে ফুটবলারদের। সম্ভব হলে আজ রাতেই দেশে ফিরতে চান তারা। দলে ম্যানেজার আমির খান জানিয়েছেন, দূতাবাস নিয়মিত যোগাযোগ রাখছে, ছেলেরা দেশে ফেরার অপেক্ষায় রয়েছে।